রেডিও মিলনের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক কাহিনী পঞ্চনদের তীরে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক কাহিনী পঞ্চনদের তীরে। তখন আলেকজান্ডার দিগ্বিজয়ে বেরিয়েছেন। তার বিশাল সেনাবাহিনীর কাছে সকলেই পরাস্ত হচ্ছে। ধীরে ধীরে তিনি এগিয়ে আসেন পারস্য সাম্রাজ্যের দিকে। ইস্সাস রণক্ষেত্রে প্রথমে প্রাচ্য এবং প্রতীচ্যের শক্তি পরীক্ষা হয়। 6 লক্ষ সৈন্য নিয়ে দরায়ুস আক্রমণ করলেন আলেকজান্ডারকে। সংখ্যায় গ্রিকরা যথেষ্ট দুর্বল ছিল। দরায়ুসের যুদ্ধ প্রতিভা থাকলে সেই দিনই মিলিয়ে যেত আলেকজান্ডারের দিগ্বিজয়ের স্বপ্ন। কিন্তু অতিশয় নির্বোধের মতো দরায়ুস একটি সংকীর্ণ ক্ষেত্রের মধ্যে নিজের বিপুল বাহিনী চালনা করলেন। ফলাফল যা হবার তাই হল। সংখ্যায় ঢের বেশি হয়েও পারসিকরা কিছুই করতে পারল না। পঙ্গপালের মতো দলে দলে মারা পড়ল তারা। বাদবাকি পালিয়ে গেল ইউফ্রেটিস নদী পেরিয়ে। পরে আরও অনেকগুলি যুদ্ধে জয়লাভ করে আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের অধিকাংশ দখল করলেন। দরায়ুসও মারা পড়লেন এক স্বদেশী বিশ্বাসঘাতকের হাতে। হঠাৎ এই সময় আলেকজান্ডারের মনে পড়ল ভারতবর্ষের কথা। ভারতীয় সভ্যতার খ্যাতি তখন দেশ দেশান্তর ছাড়িয়ে গ্রিসেও গিয়ে পৌঁছেছে। বাণিজ্য পথেও ভারতীয় পণ্যদ্রব্যের আদর কম নয়। ভারতেও পারসিকদের সাম্রাজ্যের অংশ আছে। সেনাপতি, আমি ভারত জয় করব। পারস্য সাম্রাজ্যের শেষ চিহ্ন আর রাখব না। বলেন কি সম্রাট? সে যে অনেক দূর। আপনার অবর্তমানে গ্রিসে যে বিদ্রোহ শুরু হয়ে যাবে। চুপ! আর একটাও কথা বলবে না তোমরা। পারসিকরা যা পেরেছে আমার পক্ষে তা অসম্ভব নয়। আমি ভারত জয় করবই। এইরকমই ছিলেন আলেকজান্ডার। তার ছোটবেলা গ্রিসেই কেটেছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিলেন তাঁর শিক্ষাগুরু। তাই তলোয়ারের পাশাপাশি তাঁর মাথাও চলত নিপুণভাবে। আলেকজান্ডার শুধু যুদ্ধ করতে ভালোবাসতেন তা কিন্তু নয়। তার আর এক নেশা ছিল বই পড়া। কাব্যরসে মগ্ন হয়ে তিনি তখন অন্য জগতে গিয়ে পড়েছেন। কল্পনা লোকে বিচরণ করা ছিল তাঁর চিরদিনের স্বভাব, এবং এই কল্পনাই তাঁকে বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়েছে। হঠাৎ শিবিরের বাইরে উঠল সৈন্যদের বিপুল কোলাহল। আলেকজান্ডার বই থেকে মুখ তুলে গোলমালের কারণ বোঝার চেষ্টা করলেন। শুনতে পেলেন, আমরা ভারতবর্ষে যেতে চাই না। ভারতবর্ষ আক্রমণ করে আমাদের কোনো লাভই নেই। কে জানে সেখানে আমাদের কপালে কি আছে। সৈনিকদের কণ্ঠে আলেকজান্ডার বরাবর জয়ধ্বনি শুনতেই অভ্যস্ত ছিলেন, কিন্তু তাদেরই কণ্ঠে আজ বিদ্রোহের বেসুরো চিৎকার। তাঁবুর বাইরে বেরিয়ে এসে তিনি দেখলেন গ্রিক সেনারা সেখানে জটলা পাকিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে, এবং তাদেরই পুরোভাগে দাঁড়িয়ে রয়েছেন তাঁর অদ্বিতীয় বন্ধু ক্লিটাস। আলেকজান্ডার জানতে চাইলেন, ব্যাপার কি ক্লিটাস? সৈন্যরা কেউ ভারতবর্ষে যেতে রাজি নয়। ওরা বলছে গৌগিয়া মেলার রণক্ষেত্রে দরায়ুসের সেনাদলে ওরা ভারতীয় সৈন্যদের যুদ্ধ করতে দেখেছে। ওই বিদেশের মাটিতে পরের জন্য তরবারি ধরে সেই কজন ভারতীয় বীর যে কৃতিত্ব দেখিয়েছিল, ওদের আজও তা মনে আছে। আজ আমরা তাদেরই স্বদেশের উদ্দেশ্যে চলেছি। ওরা তাই ভয় পেয়েছে। কেন? গ্রিক সেনার ভয়? ভারতবর্ষের নামে তাদের ভয় হয়েছে? তা ক্লিটাস, তুমিও কি ওদের দলে? হ্যাঁ সম্রাট, আমারও মত এই মিথ্যে দুঃসাহস দেখিয়ে আমাদের কোনো লাভ হবে না। শোনো ক্লিটাস, শোনো সৈন্যগণ, আমাদের ফেরবার কোনো উপায় আর নেই। আমাদের স্বদেশ আজ বহু দূরে।
আমাদের চতুর্দিকে আজ বিদেশি শত্রু। আমরা যদি আজ দেশের দিকে ফিরি তাহলে শত্রুরা ভাববে আমরা তাদের ভয়েই পালিয়ে যাচ্ছি। আজ আমাদের বাহুবল দেখে যে লক্ষ লক্ষ শত্রু মাথা নত করে আছে, তখন তারাই চারদিক থেকে পঙ্গপালের মতো বেরিয়ে এসে গ্রিক সৈন্যদের আক্রমণ করে টুকরো টুকরো করে ফেলবে। শত্রুর শেষ রেখে ফিরে গেলে আমরা কেউ বাঁচতে পারবো না। বিশেষ করে ভারতবর্ষ হচ্ছে পারস্য সাম্রাজ্যের অংশ, তাই ভারত জয় করতে না পারলে আমাদের দিগ্বিজয়ও ব্যর্থ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষে গিয়ে আমরা যদি জিততে না পারি, তখন আমাদের কি অবস্থা হবে? সে কথা আমি ভাববো। তোমাদের কর্তব্য আমার আদেশ মেনে চলা। নিশ্চিত মৃত্যু জেনেও আপনার আদেশ পালন করতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে সৈনিকের ধর্ম। মৃত্যুর চেয়েও বড় সেনাপতির আদেশ। আমরা মানব না। সৈন্যগণ, আমি সম্রাট বটে, কিন্তু তোমাদের সঙ্গে সব সময় বন্ধুর মতোই আচরণ করেছি। তোমাদের জন্য আমি আমার সব কিছু দিয়েছি। তোমাদের গৌরবের জন্য আমি সিংহাসনের বিলাসিতা ছেড়ে বারবার ছুটে গিয়েছি সাক্ষাৎ মৃত্যুর সামনে। তোমরা কেবল আমার বন্ধু নও, আমার সন্তানের মতো। তোমাদের কোনো প্রার্থনাই আমি অপূর্ণ রাখতে পারবো না। ভারতবর্ষ জয় করা ছিল আমার উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু তোমরা যখন অসম্মত, তখন আমারও রাজি না হয়ে উপায় নেই। বেশ, তোমরা যা চাও তাই হবে। আজ থেকে আমিও আর তোমাদের সেনাপতি নই। তোমরা সবাই স্বাধীন। আমি তোমাদের ত্যাগ করলাম। আমাকে এখানে একাকী রেখে তোমরা গ্রিসে ফিরে যাও। আমার আর কোনো বক্তব্য নেই। আপনি আমাদের ছেড়ে যাবেন না। আমরা ভারতবর্ষে যাব। ভারতবর্ষে যাওয়ার আনন্দে শিবিরে উৎসব পালন হওয়া শুরু হলো। গ্রিকরা বরাবরই একটু বেশি মাংস খেতে ভালোবাসে। সন্ধ্যা হলেই মদ মাংসের আসর বসে। সকলের সঙ্গে আলেকজান্ডার এবং ক্লিটাসও বসে আছেন সেই আসরে। ক্লিটাস বললেন, আজ তোমার অভিনয় বেশ ভালোই লাগলো। রাজ্য জয় ছেড়ে এবার একটু রঙ্গমঞ্চে নামতে পারো তো। অভিনয়? অভিনয় নয় তো কি? তোমায় আমি আজ থেকে চিনি নাকি? বহুদিন হয়ে গেল। মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে তোমার বেশ লাগে, তাই না? চুপ করো ক্লিটাস। কেন চুপ করব? আমি তোমার জীবন রক্ষক। গ্রানিক্রাসের যুদ্ধের কথা কি এখনই ভুলে গেছো? আমি না থাকলে পার্সিরা তো সেই দিনই তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলতো। তারপর কোথায় থাকতো তোমার দিগ্বিজয়ের দুঃস্বপ্ন? সেই আমাদের প্রাণ নিয়ে তুমি ছিনিমিনি খেলতে চাও? ক্লিটাস! থামো থামো। আমি তোমার চালাকিতেও ভুলবো না, তোমার চোখ রাঙানিকেও ভয় করব না। মদের বিষ তখন আলেকজান্ডারের মাথায় চড়েছে। সকলের সামনে এত অপমান তিনি আর সইতে পারলেন না। হিংস্র চোখে বিষম এক হুঙ্কার দিয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং চোখের পলক পড়ার আগেই পাশ থেকে একটা বর্শা তুলে নিয়ে ক্লিটাসের বুকে বিঁধিয়ে দিলেন। ক্লিটাসের দেহ গড়িয়ে পড়ল মাটির ওপর। দু একবার ছটফট করে সব স্থির। আলেকজান্ডার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে স্তম্ভিত চোখে দেখলেন ক্লিটাসের নিঃসার নিষ্পন্দ দেহ থেকে ঝলকে ঝলকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন। উদ্যত হলেন আত্মহত্যা করতে। দলের বাকি সেনাপতিরা তাকে কোনো মতে থামালেন। অবশেষে আলেকজান্ডার স্থির করলেন পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি ভারতবর্ষ আক্রমণ করবেন। সে কথা শুনে গ্রিক সৈন্যরা চিৎকার করে উঠল, ঠিক এই সময় রাজপথ দিয়ে যাচ্ছিল তিনজন ভারতীয় সৈন্য, সুবন্ধু, চিত্ররথ এবং পুরঞ্জন। ভারতবর্ষ ধ্বনি শুনে তারা থমকে দাঁড়ালো। একটুখানি খোঁজ খবর নিতেই তারা বুঝল বিপদ আসন্ন। যে করেই হোক ভারতবর্ষে এই খবর পৌঁছে দিতে হবে।
তারা দ্রুত গতিতে এগিয়ে চলল দেশের পথে। আলেকজান্ডারের কানে সে খবর গেল। তিনি চেয়েছিলেন অতর্কিতে ভারতবর্ষ আক্রমণ করতে, কিন্তু ওই 3 সৈনিক ভারতবর্ষকে আগে থেকেই তার খবর জানিয়ে দিলে তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে। সেখান থেকে ভারতবর্ষ কয়েক হাজার মাইল দূরে, সুতরাং এই 3 জন সৈন্যকে ধরা খুব একটা সমস্যা হবে না। কাজেই গ্রিক বাহিনী মাইলের পর মাইল এগিয়ে যেতে লাগলো ভারতীয় সৈন্যদের খুঁজে, কিন্তু সহজে তাদের নাগাল পাওয়া গেল না। অবশেষে একটা উঁচু পাহাড়ের সামনে এসে চিত্ররথের ঘোড়ার পা ভাঙল। এখন উপায় তারা নিজেরাই খুঁজে বের করল। চিত্ররথ এবং পুরঞ্জন এখানে দাঁড়িয়ে গ্রিক সৈন্যদের বাধা দেবে, বন্দী হবে এবং প্রয়োজনে প্রাণও দেবে। তাতে লাভ একটাই, সুবন্ধু পৌঁছবে ভারতবর্ষে। আলেকজান্ডার যখন ভারতে পদার্পণ করেন, সেই সময় 2 প্রতিবেশী রাজ্যের সঙ্গে তক্ষশিলার যুদ্ধ চলছিল। একটি রাজ্যের নাম অভিসার, আরেকটি অপেক্ষাকৃত বৃহৎ রাজ্য। ইতিহাস বিখ্যাত পুরু ছিলেন তার রাজা। তক্ষশিলা রাজ্যের নগর তরুণে 2 জন প্রহরী অভিসার এবং তক্ষশিলা রাজ্যের নতুন যুদ্ধের ব্যাপার নিয়ে কথাবার্তা বলছে। তক্ষশিলার বুড়ো রাজার ভীমরতি হয়েছে। কেন? এই সেদিন মহারাজ পুরুর কাছে তক্ষশিলা সৈন্যরা মার খেয়ে পালিয়ে এলো, কিন্তু পুরো রাজার তো লজ্জা নেই। আবার এরই মধ্যে অভিসারের রাজার সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। সেদিন নাকি একটা মস্ত লড়াইও হয়ে গেছে। কি হলো লড়াইয়ে? পাকা খবর এখনো পাইনি, তবে যে পক্ষই জিতুক 2 রাজ্যেরই হাজার হাজার লোক মরবে, ঘরে ঘরে কান্না উঠবে, জিনিসপত্রের দাম বাড়বে। রাজাদের হবে খেয়াল আর মরবে প্রজারা। কিন্তু সব রাজা সমান নয়। মহারাজা হস্তির রাজত্বে আমরা কিন্তু সুখেই আছি। মহারাজা মস্ত যোদ্ধা, কিন্তু কখনো অন্যায় যুদ্ধ করেন না এরকম। ঠিক এই সময় দেখা গেল দূরে ধুলো উড়িয়ে ছুটে আসছে এক মহাবেগবান ঘোড়া, এবং তার পিঠে যে সওয়ার বসে আছে সে ডান হাতে জ্বলন্ত তরবারি তুলে শূন্যে ঘোরাতে ঘোরাতে চিৎকার করছে, জাগো জাগো, শত্রু শিয়রে, অস্ত্র ধরো, অস্ত্র ধরো। শত্রু আবার কে? তক্ষশিলার বুড়ো রাজা আমাদের আক্রমণ করতে আসছে নাকি? আমাকে মহারাজা হস্তির কাছে নিয়ে চলো। সে হয় না, আগে বলো কে তুমি, কোথা থেকে আসছো? আমি ভারত সন্তান সুবন্ধু, হিন্দুকুশ পেরিয়ে আসছি। সম্রাট আলেকজান্ডার সৈন্য এগিয়ে আসছে হিন্দুস্তানের দিকে। আমাকে নিয়ে চলো মহারাজের কাছে। রাজা হস্তির কপালে চিন্তার রেখা। সুবন্ধুর কথা শুনে তিনি অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কোন পথ দিয়ে ভারতে এসেছো? খাইবার গিরি সংকট দিয়ে। জবন সৈন্য কোন পথ দিয়ে আসছে? কাবুল নদের পাশের উপত্যকা দিয়ে, কিন্তু তারা এতক্ষণে এসে পড়েছে মহারাজ। আর কি কি খবর এনেছো তুমি? ভালো করে বলো। মহারাজ, আলেকজান্ডার তার 2 জন বড় বড় সেনাপতিকে সিন্ধু নদের দিকে যাবার হুকুম দিয়েছেন। তাদের নাম হেফাইস্পন আর পাডিক্কাস। এই খবর নিয়ে প্রথমে আমি তক্ষশিলার মহারাজের কাছে যাই, কিন্তু বলতেও লজ্জা করে তক্ষশিলার মহারাজার মুখ এই দুঃসংবাদ শুনে প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, আলেকজান্ডার তাঁর শত্রু নয়, তিনি আজই বন্ধুত্বের দূত পাঠাতে চান। সে নাকি এসে তাকে স্বদেশী শত্রুদের কবল থেকে উদ্ধার করবে। আমি বললাম, আলেকজান্ডার যে ভারতের শত্রু। কিন্তু আমার কথায় তিনি কোনো গুরুত্বই দিলেন না মহারাজ। মন্ত্রীমশাই, আলেকজান্ডার যে পারস্য জয় করে দিগ্বিজয় বেরিয়েছেন সে খবর আমরা আগেই পেয়েছিলাম, কিন্তু তাঁর সেনাপতিরা যে এত তাড়াতাড়ি ভারতে চলে এসেছেন এ খবর আপনি রাখেননি কেন? আমার রাজ্যে কি গুপ্তচর নেই? মহারাজ, আমাদের নজর ছিল কেবল খাইবার গিরি সংকটের দিকেই, কারণ বহিঃশত্রুরা ওই পথেই ভারতে প্রবেশ করে। কিন্তু এরা যে নতুন পথ দিয়ে ভারতে আসবে এটা আমরা কল্পনাই করতে পারিনি।
এরকম ভুল ক্ষমার অযোগ্য। আচ্ছা সুবন্ধু, তুমি বললে আলেকজান্ডার তাঁর 2 সেনাপতিকে এদিকে পাঠিয়েছেন, কিন্তু তিনি নিজে এখন কোথায়? মহারাজ, আলেকজান্ডার নিজে তার প্রধান বাহিনী নিয়ে সীমান্তের পার্বত্য রাজাদের দমন করতে গিয়েছেন। আলেকজান্ডার দেখছি রণনীতিতে খুবই দক্ষ। এরই মধ্যে সীমান্তের পার্বত্য রাজাদের মতিগতি তিনি বুঝে নিয়েছেন। সুবন্ধু, আলেকজান্ডারের অধীনে সৈন্য কত আছে? কেউ বলছে 1 লক্ষ, কেউ বলছে লক্ষাধিক। আমার মতে অন্তত 1.5 লক্ষ মহারাজ। কারণ পথে আসতে আসতে আলেকজান্ডার অসংখ্য পেশাদার সৈন্যদের দলে টেনেছেন। সবই বুঝলাম, কিন্তু এই বিদেশিরা ভারতে ঢোকার নতুন পথের সন্ধান পেল কেমন করে? ভারতের এক কুসন্তানের সাহায্যে মহারাজ। তার নাম শশীগুপ্ত। সে আলেকজান্ডারের এক সেনাপতি। ওকে সামনে পেলে তরোয়াল দিয়ে মুন্ডু কেটে না ফেললে আমার শান্তি হবে না। শান্ত হও সুবন্ধু, শশীগুপ্ত এখন তোমার সামনে নেই। মন্ত্রীমশাই, আমাদের এখন কর্তব্য কি? সামনেই শত্রু। এখনো আমরা ঘুমোবো না জাগবো? হাত জোড় করবো না তরবারি ধরবো? আপনি কি বলেন? 1.5 লক্ষ শত্রু সৈন্যের সামনে আমাদের 25-30 হাজার সৈন্য কতক্ষণ দাঁড়াতে পারবে মহারাজ? ঝড়ের মুখে এক টুকরো তুলোর মতো উড়ে যাবে। মন্ত্রীমশাই, বিছে হচ্ছে একদম ছোট একটা প্রাণী, কিন্তু বড় বড় মানুষ তাকেও ভয় করে। তোমার উপমা ঠিক হলো না সুবন্ধু। মানুষ বিছেকে ভয় করলেও এক আঘাতে তাকে হত্যাও করতে পারে। মানলুম, কিন্তু আলেকজান্ডারের মূল বাহিনীর এখানে আসতে এখনো অনেক দেরি। তার 2 সেনাপতির সঙ্গে বোধহয় 50,000-এর বেশি সৈন্য নেই। তুমি কেবল বর্তমানকেই দেখছো, ভবিষ্যৎ দেখছো না। আজ আমরা অস্ত্র ধরব, কিন্তু কাল যখন আলেকজান্ডার নিজে আসবেন তখন আমরা কি করব? দেখুন, আপনার মতন বিজ্ঞতা আমার নেই বটে, কিন্তু ভবিষ্যৎকে আমি ভুলিনি মহাশয়। ভারতে আসবার পথের উপরেই আছে আপনাদের গিরিদুর্গ। সেই গিরিদুর্গে গিয়ে আপনারা ওই 2 সেনাপতির পথ রোধ করুন। যদি 2 মাস দুর্গ রক্ষা করতে পারেন, আলেকজান্ডার স্বয়ং এলেও আপনাদের কোনো ভয় নেই। কেন? ইতিমধ্যে আমি আমার দেশে মহারাজা পুরুর রাজ্যে ফিরে যাব। আমাদের মহাবীর মহারাজকে আপনারা সকলেই জানেন। গ্রিকরা আর্যাবর্তে ঢুকতে চায় শুনলেই তিনি ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে এখানে ছুটে আসবেন। তার উপরে অভিসার রাজ্যের শত্রু তক্ষশিলা যখন যবনদের পক্ষ নেবে, তখন অভিসারের রাজা নিশ্চয়ই আপনাদের পক্ষে থাকবেন। আমাকে ভাবতে দাও সুবন্ধু, কারণ এ হচ্ছে জীবন মরণের প্রশ্ন। গ্রিকরা শক্তিশালী, আমরা দুর্বল। তুমি 3 দিন বিশ্রাম করো, আমরা একটু খোঁজ খবর নিই। পরদিন সকালেই সবাইকে অবাক করে রাজ দরবারে এসে হাজির হল গ্রিক সম্রাটের এক ভারতীয় দূত। মহারাজ হস্তির চওড়া কপালে চিন্তার রেখা ফুটে উঠল। কি সংবাদ দূত? সমগ্র গ্রিস ও পারস্যের সম্রাট আলেকজান্ডার অতিথিরূপে ভারতবর্ষে এসেছেন। আপনি কি তাকে অভ্যর্থনা করতে চান মহারাজ? দূত, তুমি হিন্দু, তুমি তো জানো অতিথিকে অভ্যর্থনা করা হিন্দুর ধর্ম। একথা শুনলে সম্রাট আলেকজান্ডার খুশি হবেন। তাহলে বন্ধু হয়ে আপনি তাকে সাহায্য করবেন তো? আগে তোমার কথা শুনি। সম্রাট আলেকজান্ডার দিগ্বিজয়ে বেরিয়েছেন। সৈন্য আর অর্থ দিয়ে আপনাকে তার বন্ধুত্ব কিনে নিতে হবে। ভারতের বিরুদ্ধে আমার ভারতীয় সৈন্যরা অস্ত্র তুলে নেবে, এই কি তাঁর ইচ্ছা? আগে হ্যাঁ মহারাজ। সম্রাটের আরেকটি ইচ্ছে এই যে সুবন্ধু নামে গ্রিকদের এক শত্রু আপনার রাজ্যে আশ্রয় পেয়েছে, তাকে বন্দি করে আমার হাতে তুলে দিতে হবে। এই দূতের সঙ্গে তুমি কি গ্রিক শিবিরে বেড়াতে যেতে চাও সুবন্ধু? আপনি আদেশ দিলে শিরোধার্য করব মহারাজ, কিন্তু দূতকে নিয়ে যেতে হবে আমার মৃতদেহ। দূত, তুমি কি সুবন্ধুর মৃতদেহ নিয়ে যেতে পারবে? আগে তা আমি পারবো না। সম্রাটকে তাহলে কি উত্তর দেব? তুমি এখনো উত্তর চাও? কাকে উত্তর দেব? সম্রাট আলেকজান্ডার আমার অতিথি হলে আমি তার প্রশ্নের উত্তর মুখেই দিতুম।
কিন্তু তিনি এসেছেন দস্যুর মতো ভারতের স্বর্ণভাণ্ডার লুট করতে। দস্যুর উত্তর থেকে তরবারিতে। সুবন্ধু পাড়ি দিয়েছে অন্য রাজ্যে। সারাদিন ঘোড়া ছুটিয়ে সন্ধ্যের কিছু আগে একটি গ্রামের প্রান্তে একটি পান্থশালা পেয়ে গেল সে জানত 15 ক্রোশের মধ্যে আর কোনো পান্থশালা বা নগর নেই। সুতরাং এখানেই রাত্রিযাপন করবে বলে সে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল। সেকালে সৈনিকদের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তরোয়াল এবং অশ্ব। তাই নিজের ক্লান্তিকে আমল না দিয়ে সুবন্ধু তার ঘোড়ার পরিচর্যা করতে লাগল। জল এনে তার গায়ের ধুলো কাদা ধুইয়ে দিতে লাগল। পান্থশালার সামনে দিয়ে যে প্রশস্ত রাজপথ চলে গিয়েছে তা এই গ্রামের নিজস্ব পথ নয়। মহারাজা পুরুর রাজ্য থেকে সীমান্তে যাওয়ার জন্য এইটিই হচ্ছে প্রধান সড়ক। হঠাৎ দূর থেকে অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল সুবন্ধু। চমকে মুখ তুলে তাকিয়ে দেখল পথের ওপর ধুলোর মেঘের সৃষ্টি হয়েছে। কৌতূহলী চোখে সে সেই দিকেই তাকিয়ে রইল। একটু পরেই দেখতে পেল এক দল অশ্বারোহীকে। সংখ্যায় তারা 50 জনের কম হবে না। এরা কারা? কিছুক্ষণের মধ্যেই অশ্বারোহীর দল পান্থনিবাসের সামনে এসে থামল। দলের সামনে যে অশ্বারোহী ছিল সে ঘোড়া থেকে নেমে বলল, কে আছে? আমাদের থাকার ব্যবস্থা করো। পান্থশালার অধিকারী ছুটে গিয়ে নত হয়ে অভিবাদন জানালো। তারপর বকশিস নিয়ে ঘরে চলে গেল। সুবন্ধু সবিস্ময়ে অশ্বারোহীকে লক্ষ্য করতে লাগল। বয়স 20-22-এর বেশি হবে না, কিন্তু তার দেহ এমন দীর্ঘ এবং বলিষ্ঠ যে সহজে ধরা যায় না। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, ভাবভঙ্গিতে বীরত্ব এবং ব্যক্তিত্বের একটা আভাস আছে। তুমি তো দেখছি একজন সৈনিক, বন্ধু। আগে আমাকে কেউ শুধু বন্ধু বলে ডাকে না, আমার নাম সুবন্ধু। সে তুমি সুবন্ধু কি কুবন্ধু তা তো জানি না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন বীর। আমার চোখ কখনো মিথ্যে দেখে না। তোমার পরিচয়? আমি একজন ভারত সন্তান। সে গর্ব আমিও করতে পারি। আমার ব্রত ভারতকে জাগানো। আমারও তাই। তাই যদি হয় তবে সীমান্তের দিকে না গিয়ে আপনি ফিরে আসছেন কেন? আপনি কি জানেন না আলেকজান্ডার ভারতের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে? জানি সুবন্ধু, কারণ আমিও আলেকজান্ডারের শিবিরেই ছিলাম। সুবন্ধু মুহূর্তে দুপা পিছিয়ে গিয়ে ক্ষিপ্র হাতে তরোয়াল বের করে আনল। আমি আলেকজান্ডারের বন্ধু হতে পারি সুবন্ধু, কিন্তু ভারতের শত্রু নই। নন্দবংশে জন্ম আমার। আমার নাম চন্দ্রগুপ্ত। মহারাজা নন্দ? ও নাম আমার সামনে তুমি উচ্চারণ করো না সুবন্ধু। তুমি কি জানো না, নন্দ পবিত্র নন্দবংশের কেউ নয়। সে ষড়যন্ত্র করে মগধের সিংহাসনে বসেছে। মগধের রাজ সিংহাসন উদ্ধার করার জন্য আমি গিয়েছিলাম আলেকজান্ডারের সাহায্য চাইতে। ও, অর্থাৎ আপনি বিদেশি দস্যুকে যেচে দেশে ডেকে আনতে গিয়েছিলেন? আগে আমার কথা শোনো সুবন্ধু। ভেবে দেখো, নন্দের কাছে আছে 20,000 অশ্বারোহী সৈন্য, 2 লক্ষ পদাতিক সৈন্য, এছাড়া 2000 যুদ্ধরথ এবং 4000 রণহস্তি। এদের বিরুদ্ধে দাঁড়াতে পারি আমার এমন সহায় সম্পদ নেই। তাই আমি আগে গ্রিকদের সাহায্যে আমার সিংহাসন উদ্ধার করতে চেয়েছিলাম। এখনকার নন্দ রাজা যুদ্ধনীতিতে একেবারেই মূর্খ। কাজেই গ্রিকদের সঙ্গে মগধের ন্যায্য রাজা হিসেবে আমাকে দেখলে সমস্ত প্রজা আর সৈন্যদল আমার পক্ষই নিত। নন্দ যুদ্ধ করলেও জিততে পারত না। তারপর একবার সিংহাসনে বসতে পারলেই আমি আমার স্বাধীনতা ঘোষণা করতুম। তখন স্বদেশ থেকে অত দূরে পূর্ব ভারতের প্রায় শেষ প্রান্তে গিয়ে আমার বিপুল বাহিনীর সামনে গ্রিকদের কি শোচনীয় অবস্থা হতো বুঝতে পারছো নিশ্চয়ই। আমি কেবল ভারতীয় যুদ্ধনীতিতে নয়, গ্রিক যুদ্ধরীতিতেও অভিজ্ঞ।
গ্রিকদের সঙ্গে যুদ্ধ করতে হলে আমি তাদের রীতি গ্রহণ করতুম। আরও একটা ভাববার কথা আছে, আজ গ্রিকরা দলে ভারী বটে, কিন্তু তারা যখন কাবুল থেকে সুদূর মগধে গিয়ে পৌঁছত, তখন পথশ্রমে আর ধারাবাহিক যুদ্ধের জন্য তাদের অর্ধেকেরও বেশি সৈন্য মারা পড়ত। সে অবস্থায় ইচ্ছে থাকলেও তারা আমার স্বাধীনতায় বাধা দিতে সাহস করত না। এখন বুঝলে, আমি চেয়েছিলাম কাঁটা দিয়ে কাঁটা তুলতে। আপনার অসাধারণ বুদ্ধি দেখে বিস্মিত হচ্ছি। কিন্তু আলেকজান্ডার কি আপনাকে সাহায্য করতে রাজি হয়েছে? আলেকজান্ডার অত্যন্ত চতুর ব্যক্তি, বোধহয় আমার মনের কথা ধরে ফেলেছে। সে নাকি নিজের ইচ্ছে মতো আক্রমণ করবে। এখন আপনি কোথায় চলেছেন? মগধের রাজধানী পাটলিপুত্রে। বিষ্ণুগুপ্ত আমাকে বিদ্রোহীদের নেতা হবার জন্য অনুরোধ করেছেন, তাই আমি দেশে ফিরছি আর পথে যেতে যেতে সাধ্যমতো সৈন্য সংগ্রহ করছি। দেখো সুবন্ধু, এই অল্প পরিচয়ে আমি বুঝেছি তুমি বীর, বুদ্ধিমান এবং স্পষ্টবক্তা। তোমার মতন সৈনিক পাওয়া সৌভাগ্য। তা তুমি কি আমার সঙ্গী হবে? মগধের ভবিষ্যতের মহারাজার জয় কামনা করি, কিন্তু ক্ষমা করবেন, আপাতত মগধের গৃহযুদ্ধে যোগ দেবার সময় আমার নেই। আমি এখন যাচ্ছি মহারাজা পুরুর কাছে। মহারাজা হস্তি আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাকে সাহায্য করতে হলে পুরুরাজকে ডাকা আবশ্যক। তাহলে তাই করো। তবে মনে রেখো, এই আলেকজান্ডার লোকটা খুব চালাক। সে কোনো মতেই পুরুকে মহারাজা হস্তির ধারে কাছে আসতে দেবে না। সে ব্যাপারে তাকে সাবধান করে দিও। যুদ্ধনীতিতে পাকা আলেকজান্ডার কিন্তু মহারাজ পুরু আসার আগেই হস্তিকে আক্রমণ করলেন। ছোট রাজ্যের রাজা হস্তি, সৈন্যবলও সামান্য। বিপুল গ্রিক বাহিনীকে বাধা তিনি দেবেন কেমন করে? তবুও তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। প্রায় 1 মাস ধরে গ্রিকদের আটকে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মহারাজ পুরু এর মধ্যে সেখানে পৌঁছতে পারলেন না। শুধু স্বদেশ প্রীতি দিয়ে তো আর যুদ্ধ জয় করা যায় না। অসংখ্য শত্রুকে বাধা দেবার জন্য চাই প্রচুর সৈন্যবল। সেটা মহারাজ হস্তির ছিল না। ফলে যা হবার তাই হলো, মহাসাগরে মিলিয়ে গেল ক্ষুদ্র নদী। গ্রিকদের সম্মিলিত কণ্ঠের জয়নাদে চারিদিক কেঁপে কেঁপে উঠতে লাগলো। মহাবীর হস্তির এরপর কি পরিণাম হলো, সে ব্যাপারে ইতিহাস নীরব। খুব সম্ভবত যুদ্ধক্ষেত্রেই তার মৃত্যু হয়েছিল। অভিসারের মহারাজাও পুরুর সঙ্গে যোগ দেবার জন্য সৈন্য সংগ্রহ করছিলেন। কিন্তু মহারাজা হস্তির পরিণাম দেখে ভয়ে ভয়ে তিনি আলেকজান্ডারের সঙ্গে সন্ধি করে ফেললেন। আলেকজান্ডার সীমান্তের কোনো রাজাকেই অন্য রাজাদের সঙ্গে মিলিত হতে দিলেন না, তাদের শক্তি বৃদ্ধি করতে দিলেন না। নিজের বিশাল বাহিনী নিয়ে একে একে তাদের প্রত্যেককেই পরাজিত করে তার কাছে মাথা নত করতে বাধ্য করলেন। তবে আলেকজান্ডার নিজে আহত হয়েছিলেন 3 বার। প্রথম 2 বার ভারতের উত্তর সীমান্তে এবং শেষবার মুলতানে। মুলতানে তিনি ভারত জয়ের আশা জলাঞ্জলি দিয়ে দেশে ফেরার কথাও ভেবেছিলেন। আঘাত এতটাই গুরুতর ছিল যে আলেকজান্ডারের বাঁচার কোনো আশাই ছিল না। এই 3 বারই আলেকজান্ডার হাজার হাজার বন্দীকে হত্যা করে অমানুষিক প্রতিশোধ নিয়েছিলেন। মাসাগা নগর, যা এখন সম্ভবত আধুনিক মালাকান গিরিসংকটের উত্তরে, সেখানে প্রায় 7,000 পেশাদার ভারতীয় সৈন্য ছিল। চাকরির খাতিরে তারা সেখানে গিয়েছিল ভারতের সমতল দেশ থেকে। মাসাগা নগরের পতনের পর তারা যখন আত্মসমর্পণ করে, আলেকজান্ডার তাদের আশ্রয় দিয়ে গ্রিক ফৌজে যোগ দিতে বলেন। কিন্তু ভারতীয় সৈন্যরা রাজি হয়নি।
তখনকার মতো আলেকজান্ডার তাদের কিছু বললেন না, কিন্তু রাত্রে তারা যখন স্ত্রী পুত্র কন্যা নিয়ে ঘুমিয়েছিল তখন হঠাৎই অসংখ্য সৈন্য তাদের গোপনে আক্রমণ করল। ঘুম ভাঙার আগেই তারা সকলে ইহলোক ত্যাগ করে। এইবার চলো পঞ্চনদের দেশে। রাজা পুরুষ এখানে তৈরি হচ্ছে, তার কাছে মাত্র 50,000 সৈন্য। তাকে মারতে পারলেই সমস্ত ভারত লুটিয়ে পড়বে আমার পায়ের তলায়। আলেকজান্ডারের যুদ্ধযাত্রা শুরু হলো। মহারাজা পুরো সময় মতো তৈরি হতে পারেননি। তাকে একাই অন্তত 4 গুণ বেশি গ্রিক সৈন্যের বিরুদ্ধে দাঁড়াতে হলো। বুদ্ধিমান হলে পুরো অন্যান্য রাজাদের মতো আলেকজান্ডারের অধীনতা স্বীকার করতে পারতেন, কিন্তু তা হলো না। খ্রিস্টপূর্ব 326 অব্দের জুলাই মাসের প্রথমে ঝিলাম নদের তীরে আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধে পরাজিত হন পুরু। বীরের মতোই যুদ্ধ করেছিলেন তিনি, কিন্তু শেষে দেহের 9 জায়গায় আহত হয়ে প্রায় মূর্ছিত অবস্থায় বন্দী হলেন। আলেকজান্ডারের শিবিরে তাকে নিয়ে যাওয়া হলো। তার সেই 6.5 ফুট দীর্ঘ বিপুল দেহের দিকে সবিস্ময়ে তাকিয়ে আলেকজান্ডার জিজ্ঞাসা করতে বাধ্য হলেন, তোমার সঙ্গে কি রকম ব্যবহার তুমি প্রত্যাশা করো? একজন রাজার সাথে রাজার যেমন ব্যবহার করা উচিত ঠিক তেমন। পুরুর বীরত্ব এবং পরাক্রম দেখে আলেকজান্ডার এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি কেবল তাকে মুক্তি দিলেন না, তার নিজের রাজ্যের ওপরেও আরও অনেক দেশ দান করলেন। পঞ্চনদের তীরে উঠতে লাগলো গ্রিক দিগ্বিজয়ীর পতাকা। কিন্তু আলেকজান্ডার বুঝলেন তিনি এখনো বৃহত্তর ভারতের সীমান্তেই দাঁড়িয়ে আছেন। সৈন্যদের মধ্যে প্রচার করে দাও, এইবারে আমি মগধের দিকে যাত্রা করব। সে কি সম্রাট, আজ 8 বছর হলো আমরা স্বদেশ থেকে বেরিয়েছি, এখনো আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ সেনাপতি, কারণ মগধের রাজাই হচ্ছেন ভারতের সবচেয়ে বড় রাজা। মগধ জয় করতে না পারলে ভারত জয় করা হবে না। কিন্তু সম্রাট, আমাদের বেশিরভাগ সৈন্যই আহত হয়ে পড়ে আছে। এখন আর আমাদের মগধের দিকে যাবার সাহস নেই। এর মধ্যেই সৈন্যদের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশ পেয়েছে। শুনছি মগধের নন্দরাজার লক্ষ লক্ষ সৈন্য আছে। মগধ আক্রমণ করলে আমাদের পরাজয় নিশ্চিত। ও তাই যদি হয় তবে তাঁবু তোলো, আমরা গ্রিসে ফিরে যাব। এদিকে অন্য একটা ঘটনা ঘটে চলেছে। বসুমিত্র এবং আলেকজান্ডারের অন্যতম সেনাপতি শশীগুপ্ত একজন বিশেষ লোকের সন্ধানে বেরিয়েছে। বসুমিত্র বললেন, সেনাপতি, এই সামান্য ব্যাপার নিয়ে আপনাকে আর আমাদের সঙ্গে কষ্ট করে আসতে হবে না, আমরাই আপনার আদেশ পালন করতে পারব। না বসুমিত্র, ব্যাপারটা তোমরা সামান্য মনে করো না। আমরা যাচ্ছি সিংহ শিকার করতে। একবার আমরা বিফল হয়েছি, আবার হলে আমার সম্মান থাকবে না। ঘোড়ায় চড়ো, এগিয়ে চলো। 100 জন সওয়ার এগিয়ে চলল। 100 ঘোড়ার খুরের শব্দে রাজপথ যেন জীবন্ত হয়ে উঠল। অরণ্যের বক্ষ ভেদ করে চলে গিয়েছে সেই প্রশস্ত পথ। মাঝে মাঝে গ্রাম। সৈনিকদের ঘোড়া এত দ্রুত ছুটছে যে মনে হচ্ছে গ্রামগুলো যেন কৌতূহলে এবং আগ্রহে কাছে এসেই আবার সশস্ত্র সাওয়ারদের দেখে ভয়ে দূরে পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। প্রায় ক্রোশ 3 পরে পথটা 3 ভাগে বিভক্ত হয়ে 3 দিকে চলে গিয়েছে। শশীগুপ্ত হঠাৎ ঘোড়ার লাগাম টেনে হাত তুললেন। সবাই ঘোড়া থামাও। দেখো বসুমিত্র, 3টে পথই কুরুক্ষেত্রের মহাপ্রান্তরের 3 দিকে গিয়ে পড়েছে। 25 জন সওয়ার ডান দিকে যাক, আর 25 জন যাক বাম দিকে। বাকি 50 জনকে নিয়ে আমি যাব সামনের পথ ধরে। গুপ্তচরের খবর যদি ঠিক হয়, তাহলে কুরুক্ষেত্রের প্রান্তরেই আমাদের
শিকারকে ধরতে পারবো। সে ধুধু প্রান্তরের মধ্যে কেউ আমাদের চোখকে ফাঁকি দিতে পারবে না। বসুমিত্র সেনাপতির হুকুম সকলকে জানালো। সওয়াররা 3 দলে বিভক্ত হয়ে এগিয়ে চলল। ঘণ্টা 2 পরেই পথ ফুরিয়ে আরম্ভ হল কুরুক্ষেত্রের ভয়াবহ প্রান্তর। খানিকটা অগ্রসর হয়েই তারা দেখতে পেল অনেক দূরে খুব ধীরে ঘোড়া চালিয়ে একজন সওয়ার যাচ্ছে। সে আর কেউ নয়, আমাদের সুবন্ধু। কেউ যে তার পেছনে আসছে এটা সে অনুমান করতে পারেনি, তাই তার ঘোড়া ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সন্দেহ করবারও কোনো কারণ ছিল না, কারণ উত্তর পশ্চিম ভারত আজ গ্রিক দিগ্বিজয়ীর কবলে। মহারাজ হস্তির পতন হয়েছে এবং আলেকজান্ডারের প্রধান শত্রু মহারাজা পুরু আজ যুদ্ধে পরাজিত হয়ে শক্তিহীন। হঠাৎ পেছনে বহু অশ্বের পদশব্দ শুনে সুবন্ধু ঘোড়া থামিয়ে ফিরে তাকালো, কিন্তু তখনও সে আন্দাজ করতে পারেনি যে ওরা তাকেই ধরার জন্য আসছে। ভাবলো এরা ভারতীয় সওয়ারের দল, অন্য কোনো কাজে যাচ্ছে। কিছুক্ষণ পরেই সওয়ারের দল খুব কাছে এসে পড়ল। তখন সে অবাক হয়ে দেখল সকলের সামনে আলেকজান্ডারের অন্যতম সেনাপতি শশীগুপ্ত এগিয়ে আসছে। সুবন্ধুর মনে কেমন যেন সন্দেহ হলো। সে নিজের গতি বাড়িয়ে দিল। তার ঘোড়ার গতি বাড়তেই পেছন থেকে শশীগুপ্ত সাবধান হয়ে গেল। ঘোড়া থামাও সুবন্ধু, ঘোড়া থামাও, আর পালাবার চেষ্টা করে লাভ নেই। তোমাকে আমরা প্রায় সব দিক থেকেই ঘিরে ফেলেছি। হতাশ হয়ে সুবন্ধু একটা বড় গাছের তলায় ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল। শশীগুপ্ত তার দেখা দেখি ঘোড়া থেকে নামল। বসুমিত্র, সুবন্ধুকে বন্দী করো। যুদ্ধের পালা শেষ হয়েছে, আলেকজান্ডার দেশের পথে ফিরে গেছেন। এখন আমাকে বন্দি করে আপনাদের কি লাভ হবে সেনাপতি? কি লাভ হবে? তুমি কি জানো না, সম্রাট আলেকজান্ডারের অনুগ্রহে আমি এক বিস্তীর্ণ প্রদেশের শাসনকর্তার পদ পেয়েছি। ভারতে গ্রিক সাম্রাজ্যের বিরুদ্ধে কোথায় কে কোন চক্রান্ত করছে সেদিকে দৃষ্টি রাখাই হচ্ছে আমার আরেক কর্তব্য। সেনাপতি শশীগুপ্তের কাছে যে যবনের পা ধোয়া জল এত পবিত্র, এ কথা আমার অজানা নয়, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ কি? কার পা ধোয়া জল পবিত্র সে কথা আমি এক নগণ্য সৈনিকের মুখে শুনতে চাই না। আমি যে নগণ্য সৈনিক তা আমি জানি, কিন্তু আমার মতন সৈনিককে বন্দী করবার জন্য আপনার মতো গণ্যমান্য মহাপুরুষকে সসৈন্যে আসতে হয়েছে কেন? সে কথাটা আমাকে স্পষ্ট করে বললে খুশি হব। কোথায় যাচ্ছ তুমি? মগধে। কেন? যবন সাম্রাজ্যে সুবন্ধু থাকে না। মিথ্যে কথা। মহারাজা হস্তিকে আর মহারাজা পুরুকে উস্কে দিয়েছিলে তুমি। এবারে তুমি মগধে গিয়েও বিদ্রোহ প্রচার করতে চাও? সেনাপতি শশীগুপ্ত, বিদ্রোহ আমাকে আর প্রচার করতে হবে না। আলেকজান্ডার এখনো ভারতের মাটি ছাড়েননি, এরই মধ্যে তো বিদ্রোহের ধ্বজা চারিদিকে উঠছে। পুষ্কলাবতীর গ্রিক শাসনকর্তা নিকানর খুন হয়েছে, কান্দাহারও বিদ্রোহ ঘোষণা করেছে। আপনার অবস্থাও নিরাপদ নয়, তাই আপনি গ্রিক সম্রাটের কাছে সৈন্য সাহায্য চাইছেন। কিন্তু গ্রিক সৈন্য আর আসবে না সেনাপতি। আলেকজান্ডার এখন নিজেই কাবু হয়ে পালিয়ে যাবার জন্য ব্যতিব্যস্ত। আমি জানি মহারাজা পুরু যুদ্ধে হেরেছেন বটে, কিন্তু আজও পোষ মানেননি। তিনি আবার খাপ থেকে তরবারি খুলতে চান, আর সেই খবর দেবার জন্যই তুমি মগধে যাচ্ছ। কিন্তু সেটা আমরা হতে দেব না। আপনি আমাকে বন্দী করতে পারবেন? সে বিষয়ে তোমার সন্দেহ আছে নাকি? সে দেখো, আমরা 100 জন। হিন্দুকুশের ছায়ায় আমার 2 বন্ধু কজন গ্রিককে বাধা দিয়েছিল, এরই মধ্যে সে কথা ভুলে গেলেন নাকি? আমি ভুলিনি, কিন্তু তুমিও ভুলে যেও না, শেষ পর্যন্ত তাদেরও মরতে হয়েছিল। হ্যাঁ, সেই কথাটাই বলতে চাই। আমিও মরব, কিন্তু আত্মসমর্পণ করব না। বসুমিত্র, সুবন্ধুকে বন্দী করো।
আমি তো মরবই, কিন্তু তার অনেক আগেই ঘরের শত্রু বিভীষণকে মারব। চোখের নিমেষে সুবন্ধু বাঘের মতো লাফ মেরে একেবারে শশীগুপ্তর গায়ের ওপর গিয়ে পড়ল, কিন্তু বসুমিত্রের সাবধানতায় শশীগুপ্ত সে যাত্রা প্রাণে বেঁচে গেল। বসুমিত্র সজাগ ছিল, সে তৎক্ষণাৎ নিজের তরবারি তুলে সুবন্ধুর তরবারিকে বাধা দিল। শশীগুপ্ত সভয়ে পিছিয়ে গেল। ওকে কুচি কুচি করে কেটে ফেলো। সুবন্ধু দুপা পিছিয়ে এসে গাছের গুঁড়ির সামনে দাঁড়ালো। মেরে ফেলো আমাকে, কিন্তু বন্দি আমি হব না। নিজে মরব, শত্রুকেও মারব। সেনাপতি, পূর্ব দিকে চেয়ে দেখুন। ওরা কারা বসুমিত্র? ঘোড়া ছুটিয়ে আমাদের দিকেই আসছে। ওদের পোশাক দেখে তো এ অঞ্চলের কোনো সৈনিক বলে মনে হচ্ছে না। তাহলে বুঝতে পারছি না সেনাপতি, দলটা ভালোই বড়, 4-500 কম হবে না, কিন্তু ওদের পেছনে আরও দূরে তাকিয়ে দেখুন সেনাপতি, পূর্ব দিকে কুরুক্ষেত্রের প্রান্ত সৈন্যে ভরে গিয়েছে। সংখ্যায় ওরা কয়েক হাজার হবে। পূর্ব দক্ষিণ প্রান্তের বনের ভিতর থেকেও বেরিয়ে আসছে কাতারে কাতারে সৈন্য। বসুমিত্র, ওরা আমাদের খুব কাছে এসে পড়েছে। ওরা ভেরি বাজিয়ে আমাদের থামতে বলছে, কিন্তু দেখেছ ওদের পতাকায় কি আঁকা রয়েছে? হ্যাঁ সেনাপতি, ময়ূর। মৌর্য বংশের চিহ্ন, আমাদের শত্রু। সংখ্যায় ওরা অনেক বেশি। আমাদের চলে যেতে হবে। সে কি শশীগুপ্ত, আমি তো মরতে প্রস্তুত। তোমরা আমাকে বধ করবে না। সুবন্ধু, এই যাত্রাও তুই বেঁচে গেলি। মরতে আমি ভালোবাসি, তোদের মতো ভয় পাই না রে বিশ্বাসঘাতকের দল। স্বদেশের জন্য প্রাণ দিতেও যে কত আনন্দ, সে কথা তোরা বুঝবি কেমন করে? কিন্তু তার কথা কেউ শুনতে পেল না, কারণ তখন তাদের ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ঠিক বলেছ সুবন্ধু, স্বদেশের জন্য প্রাণ দেওয়ার মতন আনন্দ আর কোনো কিছুতেই নেই। মহারাজা চন্দ্রগুপ্ত রাজবংশে জন্ম বটে, কিন্তু মহারাজা এখনো হতে পারিনি সুবন্ধু। কিন্তু মহারাজ কোথা থেকে হঠাৎ এলেন? আপনার সঙ্গে এত সৈন্য কেন? আপনি কি মগধের সিংহাসন অধিকার করেছেন? না সুবন্ধু, মগধের সিংহাসনে বসবার যোগ্যতা আমার এখনো হয়নি। ধননন্দের বিপুল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি হেরে গিয়েছি। হা ভগবান, আমি যে আপনার উপরে অনেক আশা করেছিলাম। আশা করেছিলে? আগে হ্যাঁ মহারাজ, আমি যে মহারাজা পুরুর প্রতিনিধি হয়ে বিজয়ী মহারাজা চন্দ্রগুপ্তকে আহ্বান করবার জন্য মগধে যাচ্ছিলাম। পথের মধ্যে শশীগুপ্ত আমাকে হত্যা করবার জন্য এসেছিল। তারপর আমাদের দেখে তারা শেয়ালের মতো পালিয়ে গেল। বুঝেছি, কিন্তু সুবন্ধু, একবার হেরে গেলেও আমি হতাশ হইনি। এই বিশাল মগধ সাম্রাজ্য একদিনে জয় করা যায় না। মগধের সিংহাসন অধিকার করার জন্যই আমি যাচ্ছি সীমান্তের দিকে। মহারাজ ক্ষমা করবেন, আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না। সীমান্তের দিকে যতই এগোবেন, মগধের সিংহাসন থেকে তো ততই দূরে গিয়ে পড়বেন। ঠিক কথা। গুরু বিষ্ণুগুপ্ত একটি চমৎকার উপমা দিয়ে আমার প্রথম বিফলতার কারণ বুঝিয়ে দিয়েছেন। বলেন, শিশুর সামনে এক থালা গরম ভাত ধরে দিলে শিশু বোকার মতো সেই গরম ভাতের মাঝখানে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলবে, কিন্তু সে যদি বুদ্ধিমানের মতো ধার থেকে ধীরে ধীরে ভাত ভাঙতে শুরু করে, তাহলে তার হাত পুড়বে না। তাই গুরুদেবের পরামর্শে আমি স্থির করেছি সীমান্ত থেকে রাজ্যের পর রাজ্য জয় করতে করতে ধীরে ধীরে এগোবো পাটলিপুত্রের দিকে। আমি নির্বোধ, তাই প্রথমে রাজধানী আক্রমণ করতে গিয়েছিলাম। মহারাজা চন্দ্রগুপ্তের জয় হোক। মহাপুরুষ বিষ্ণুগুপ্ত ঠিক পরামর্শ দিয়েছেন। তা প্রথমে কোথায় যাবেন ঠিক করেছেন? পঞ্চনদের দেশে সবচেয়ে শক্তিশালী পুরুষ হচ্ছেন মহারাজা পুরু। আমার দৃঢ় বিশ্বাস, একবার হেরে গেলেও মহারাজা পুরু স্বাধীন হবার সুযোগ কখনো ছাড়বেন না। প্রথমে আমি তাঁরই সাহায্য চাইব। আপনি চাইবেন কি? আপনার সাহায্য চাওয়ার জন্যই তো মহারাজা পুরু আমাকে মগধে যেতে আদেশ দিয়েছেন। মহারাজের বিশ্বাস, মগধের রাজা এখন আপনি।
তাহলে তো সুবন্ধু তুমি আমায় সমস্যায় ফেললে। মহারাজা পুরু যখন শুনবেন আমি যুদ্ধে হেরে গিয়েছি, তখন তিনি কি আর আমার সঙ্গে যোগ দিতে চাইবেন? আপনি মহারাজ পুরুকে চেনেন না? আলেকজান্ডার আমাদের মহারাজকে বিশ্বাস করেন না। তিনি ভালো করেই জানেন পুরু চুপ করে বসে থাকবেন না। তাই নিহত নিকানরের জায়গায় তিনি সেনাপতি ফিলিপকে নিযুক্ত করে আদেশ দিয়েছেন যে মহারাজা পুরুর ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে। গ্রিকদের দাসত্ব করা মহারাজের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে, কিন্তু তিনি একা কি করতে পারেন? উত্তর ভারত ছেয়ে গেছে গ্রিকে। তারা পুতুলের মতো তক্ষশিলা আর অভিসারের রাজাকে নাচাচ্ছে। তারা জবনদের সেবা করেই খুশি হয়ে আছেন, কিন্তু উত্তর ভারতের অন্যান্য ছোট ছোট রাজারা বিদ্রোহের জন্য তৈরি। কেউ কেউ ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন। তবে এই বিদ্রোহ সফল হবে না যদি কোনো নেতা এসে সবাইকে একজোট করতে না পারে। তাহলে সুবন্ধু আমি নিজেই সেই দায়িত্ব নেব। আলেকজান্ডারকে আমি দেখাতে চাই ভীমার্জুনের স্বদেশে আজও বীরের অভাব হয়নি। জানি মহারাজ, ভারতে আপনার মতো 2-4 বীরের তরবারিতে এখনো মরচে পড়েনি, কিন্তু 2-4 তরবারি কি এই সমস্যার সমাধান করতে পারবে? 2-4 বীর নন সুবন্ধু। চারিদিকে তাকাও, চেয়ে দেখো আমি কত বীর নিয়ে ভারতকে স্বাধীন করতে চলেছি। সুবন্ধু দেখল কুরুক্ষেত্রের বিপুল প্রান্তরের পূর্ব প্রান্ত পরিপূর্ণ হয়ে গেছে অগণিত সৈন্যে। সংখ্যায় তারা কয়েক হাজার। আমাদের সঙ্গে যদি মহারাজা পুরুর সৈন্যদল যোগ দেয়, তাহলে কি আমরা ভারতকে আবার স্বাধীন করতে পারবো না সুবন্ধু? জয়, স্বাধীন ভারতের জয়! জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়! জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়! জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়! জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়! এরপর 1 মাস কেটে গেছে। মৌর্য শিবিরে সভা বসেছে। বাইরে সেনারা ব্যস্ত যুদ্ধাভ্যাসে। মহামতি চাণক্য জিজ্ঞেস করলেন, চন্দ্রগুপ্ত, আজ তুমি আমায় সভায় ডেকেছ কেন? আজ 1 মাস আমরা এখানে অলস হয়ে বসে আছি গুরুদেব। জানি চন্দ্রগুপ্ত, 1 মাস কেন, দরকার হলে আমাদের 2 মাস ধরে এইখানে বসে থাকতে হবে। সুবন্ধু এখনো পুরুর কাছ থেকে ফিরে আসেনি। কিন্তু সুবন্ধু এতদিনেও ফিরল না। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে মহারাজ পুরু নিজের মত পরিবর্তন করেছেন। না, সেটা হলেও সুবন্ধু এতদিনে ফিরে এসে আমাদের সে খবর দিত। আমার বিশ্বাস মহারাজা পুরু ভালো করে প্রস্তুত হচ্ছেন বলে সুবন্ধু এখনো অপেক্ষা করছে। পুরুর চারিদিকেই গ্রিকদের সতর্ক পাহারা, তার মধ্যে গোপনে প্রস্তুত হতে গেলে যথেষ্ট সময়ের দরকার। অন্তত পুরু যতদিন না বিদ্রোহ ঘোষণা করছে ততদিন। চাণক্যের কথা শেষ হবার আগেই সভার দ্বারপথের কাছে একটা গোলমাল উঠল। তারপরেই দেখা গেল 2 হাতে প্রহরীদের ঠেলে সভার ভেতরে ছুটে এলো সুবন্ধু। এই যে সুবন্ধু। মহারাজ, 20,000 গ্রিক সৈন্য আর 30,000 ভারতীয় সৈন্য নিয়ে শশীগুপ্ত আপনাকে আক্রমণ করতে আসছে। প্রস্তুত হন, শীঘ্র প্রস্তুত হন। চন্দ্রগুপ্ত আসন থেকে নেমে পড়লেন। সভাসদরা সবিস্ময়ে উঠে দাঁড়ালেন। কেবল অটল মূর্তির মতো বসে রইলেন চাণক্য। সেনাপতি, সবাইকে তৈরি হতে বলো। একটু অপেক্ষা করো চন্দ্রগুপ্ত, এতটা ব্যস্ত হও না। মহারাজা পুরুর খবর কি সুবন্ধু? মহারাজ পুরু বিদ্রোহ ঘোষণা করেছেন আচার্য। তার রাজধানী থেকে গ্রিকদের তাড়ানো হয়েছে। মহারাজ নিজে আপনাদের সঙ্গে যোগ দেবার জন্য এগিয়ে আসছেন। শশীগুপ্তের সংবাদ জানে? মহারাজের বিদ্রোহের খবর পেয়েই শশীগুপ্ত গ্রিকদের নিয়ে আপনাদের আক্রমণ করতে আসছে। বুঝেছি, শশীগুপ্ত চায় আলেকজান্ডারের পদ্ধতি নিতে, অর্থাৎ সে আগে আমাদের ধ্বংস করবে, তারপর আক্রমণ করবে মহারাজা পুরুকে। আচ্ছা সুবন্ধু, শশীগুপ্ত বোধহয় এখনো জানতে পারেনি যে মহারাজা পুরু ওই দিকেই আসছেন? না আচার্য,
শশীগুপ্ত এই পথে যাত্রা করবার দুদিন পরে আমাদের মহারাজ রাজধানী থেকে বেরিয়েছেন। সুতরাং তিনি আসার আগেই শশীগুপ্ত এখানে এসে পড়বে। শশীগুপ্ত এখন কত দূরে আছে? আর মাত্র একদিনের পথ, আচার্য। তাহলে চন্দ্রগুপ্ত, কালকেই তোমার সঙ্গে শশীগুপ্তের দেখা হচ্ছে। আদেশ দিন গুরুদেব, আমরাই বরং এগিয়ে গিয়ে শশীগুপ্তকে আক্রমণ করি। সেনাপতি, বালকের মতো ব্যস্ত হও না চন্দ্রগুপ্ত। এই ব্যস্ততার জন্যই তুমি একবার মগধ আক্রমণ করতে গিয়ে বিফল হয়েছ, কিন্তু এবারে সুযোগ ছাড়লে আর কোনো দিন তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই সুযোগ না দুর্যোগ গুরুদেব? সুযোগ চন্দ্রগুপ্ত, সুযোগ, দুর্লভ সুযোগ। মহাভাগ্যবানের জীবনে এমন সুযোগ একবারই মাত্র আসে। ক্ষমা করবেন গুরুদেব, আপনার কথার মানে আমি বুঝতে পারছি না। আমার কাছে সৈন্য আছে মোট ৩৫,০০০, আর শশীগুপ্ত আক্রমণ করতে আসছে ৫০,০০০ সৈন্য নিয়ে। এটা বিপদের কথা নয়? আশ্বস্ত হও বৎস, চিন্তার কোনো কারণ নেই। সুবন্ধু, মহারাজা পুরুর কত সৈন্য আছে? গ্রিকদের অধীনতা স্বীকার করবার পর মহারাজা পুরুর রাজ্য আর লোক সংখ্যা অনেক বেড়েছে। ইচ্ছা করলে তিনি এখন ৮০,০০০ সৈন্য নিয়ে রণক্ষেত্রে নামতে পারেন। তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসছেন কত সৈন্য নিয়ে? ৪০,০০০। শুনছ চন্দ্রগুপ্ত? শুনে কি লাভ গুরুদেব? মহারাজা হস্তির সঙ্গেও মহারাজা পুরু যদি যুক্ত হতে পারতেন, তাহলে আজ ভারতের মাটিতে গ্রিকদের পায়ের পাতাও পড়ত না। এবারেও মহারাজা পুরু আসার আগেই অসংখ্য শত্রুর চাপে আমরা মারা পড়ব, আর সেই জন্যই আমি এগিয়ে গিয়ে শত্রুদের আক্রমণ করতে চাইছি। কিন্তু আপনার ইচ্ছে তো আবার অন্যরকম। সুবন্ধু, মহারাজ পুরু শশীগুপ্তের খবর রাখেন তো? সেই খবর পেয়েই তো তিনি শশীগুপ্তর চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছেন। চন্দ্রগুপ্ত, এই কুরুক্ষেত্রে আমি ২০,০০০ গ্রিক দস্যু আর ৩০,০০০ বিশ্বাসঘাতক ভারতবাসীর মৃত্যুশয্যা বানাবো, আর তাদের রক্ষা নেই। যাও চন্দ্রগুপ্ত, সৈন্যদের তৈরি হবার জন্য আদেশ দাও। অর্ধচন্দ্রগুহ তৈরি করে উঁচু জায়গায় উঠে শত্রুদের জন্য অপেক্ষা করো। কিন্তু মনে রেখো, আক্রমণ করবে না, অপেক্ষা করবে। শত্রুরা কাল এসে দেখবে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত। সে অবস্থায় কাল তারা নিশ্চয়ই আক্রমণ করতে সাহস করবে না। পরশুর আগে যুদ্ধ হওয়া অসম্ভব। তারপর 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 তাদেরই আগে আক্রমণ করবার সুযোগ দিও। তোমরা কেবল আত্মরক্ষা করবে, শত প্রলোভনেও নিচে নামবে না। যদি একদিন কাটিয়ে দিতে পারো, তাহলেই আশা করি বুঝতে পারছো। ধন্য আচার্যদেব, ধন্য। এই যে অপূর্ব মৃত্যু ফাঁদ। সেই দিনের কথা মনে করো বৎস। তোমার পিতা যুদ্ধে মারা গেছেন, তোমার বিধবা মা পাটলিপুত্রে লুকিয়ে আছেন। গরিবের ছেলের মতো পথে পথে তুমি খেলা করে বেড়াচ্ছিলে। সেই সময়ে তোমার সঙ্গে আমার দেখা। তোমার কপালের আজ চিহ্ন আর তোমার মুখে প্রতিভার জ্যোতি দেখে তোমার পালক পিতার কাছ থেকে আমি তোমাকে কিনে নিই। তারপর তক্ষশিলায় নিয়ে এসে তোমাকে আমি নিজের মনের মতো করে প্রশিক্ষণ দিই। এইবার তোমার গুরু দক্ষিণা দেবার মহেন্দ্রক্ষণ এসেছে। আমি চাই ভারতের স্বাধীনতা। আমি চাই অখণ্ড ভারত সাম্রাজ্য। আসন্ন যুদ্ধে তোমার জয় সুনিশ্চিত। এই একটি মাত্র যুদ্ধ জয়ের ফলে সারা ভারতবর্ষের আর কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হতে সাহস করবে না। তোমার সামনে মগধের দুর্গদ্বার খুলে যাবে। ওঠো, ওঠো বৎস, অস্ত্র তুলে নাও। আবার কুরুক্ষেত্রের যুদ্ধ। মৃত্যুর উৎসবে বেজে চলেছে ভেরি, তুরি, শঙ্খ। গ্রিক সেনাপতি এবং শশীগুপ্ত পাশাপাশি দুই ঘোড়ার ওপর বসে যুদ্ধের গতিবিধি দেখছিলেন। বেলা পড়ে এলো, আজ বোধহয় যুদ্ধ শেষ হবে না। সংখ্যায় আমাদের চেয়ে অনেক কম বলে শত্রুরা প্রতি আক্রমণ না করে কেবল আত্মরক্ষাই করছে। ওরা উঁচু জমির উপরে না থাকলে এতক্ষণে যুদ্ধ শেষ হয়ে যেত। কিন্তু আমি এ যুদ্ধ আজই শেষ করতে চাই। কিভাবে? আমাদের ডান পাশে আর বাঁ পাশে যত গজারোহী, অশ্বারোহী আর রথারোহী সৈন্য আছে, সবাইকে মাঝখানে এনে আমরা ওদের মধ্যভাগ আক্রমণ করব। কিন্তু সেনাপতি, তাহলে আমাদের দুই পাশ যে দুর্বল হয়ে পড়বে।
পড়ুক। গ্রিকদের কাপুরুষ ভারতবাসীরা ভয় করে, ওরা নিশ্চয়ই আমাদের প্রতি আক্রমণ করবে না। এক উচ্চ ভূমির ওপরে হাতির পিঠে চাণক্য স্থির হয়ে বসেছিলেন পাথরের মূর্তির মতো। তার মুখও স্থির মুখোশের মতো, মনের কোনো ভাবই তা প্রকাশ করে না। হঠাৎ সুবন্ধু ঘোড়ায় চড়ে চাণক্যের হাতির পাশে এসে দাঁড়ালো। গুরুদেব, গুরুদেব! বলো সুবন্ধু। শত্রুদের সমস্ত সৈন্য মাঝখানে এসে আমাদের আক্রমণ করবার চেষ্টা করছে। দেখেছি। শত্রুদের বুহের দুই পাশ এখন দুর্বল হয়ে পড়েছে। এখন যদি আমাদের রথ, গজ আর অশ্ব শত্রুদের বুহের দুই পাশ আক্রমণ করে, তাহলে তাহলে আমাদের সুবিধে হতেও পারে, নাও হতে পারে। সংখ্যায় আমরা কম, শত্রুদের ঘিরে ফেলার বা সহজে কাবু করার শক্তি আমাদের নেই। এ সময়ে আমাদের ব্যূহ বিশৃঙ্খল হলে ভালো হবে না। আমরা কেবল এইখানে দাঁড়িয়ে আত্মরক্ষাই করব। তবে কি শত্রুদের ঠেকাবার জন্য আমরাও সমস্ত রথ, গজ আর অশ্বকে মাঝখানে এনে হাজির করব? সুবন্ধু, তুমি বীর বটে, কিন্তু যুদ্ধনীতিতে নিতান্তই কাঁচা। তোমার কথা মতো কাজ করলে আমাদের দুই পাশ দুর্বল হয়ে পড়বে, আর সংখ্যায় বলিষ্ঠ শত্রুরা আমাদের ঘিরে ফেলবে চারিদিক থেকে। সুতরাং অপেক্ষা করো, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপর আসল যুদ্ধ শুরু হবে। সত্যিই তাই, বেশিক্ষণ অপেক্ষা তাদের করতে হলো না। হঠাৎই গ্রিক সেনাদের পেছনে ধুলোর ঝড় উঠল। ঘটনার আকস্মিকতায় তারা অবাক হয়ে গেল। পেছন থেকে এগিয়ে আসছে এক বিশাল বাহিনীর রণধ্বনি। তা দেখে সবার আগে পালালো শশীগুপ্ত এবং তার বিশাল বাহিনী, কারণ সেদিক দিয়েই আসছেন স্বয়ং মহারাজ পুরু। বিশ্বাসঘাতকতার আঁচ পেয়ে গ্রিক বাহিনী ক্ষেপে উঠল, কিন্তু চন্দ্রগুপ্ত এবং পুরুর বাহিনীর কাছে তারা বেশিক্ষণ টিকতে পারল না। অবশেষে জয় হল ভারতবর্ষের। কিন্তু এই আনন্দের মাহেন্দ্রক্ষণে সুবন্ধুকে কেউ দেখতে পেল না। রক্তে ভেজা কুরুক্ষেত্রের প্রান্তর পার হয়ে তার ঘোড়া ছুটে চলেছে এক অরণ্য পথ দিয়ে, এবং তার খানিক আগে তেমনি তীর বেগে ঘোড়া ছুটিয়েছে আর একজন সওয়ার। দেখলেই বোঝা যায় সে সুবন্ধুর নাগালের বাইরে যেতে চায়, কিন্তু সুবন্ধুর ঘোড়া বেশি তেজিয়া। প্রতি মুহূর্তেই একটু একটু করে এগিয়ে আসছে সে। হঠাৎই সুবন্ধু তার বল্লম ছুঁড়ল সামনের ঘোড়ার পিঠে। আরোহীকে নিয়ে ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়ল। ঘোড়া আর উঠল না, কিন্তু আরোহী উঠে দাঁড়িয়ে দেখল ঠিক তার সামনেই ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে আছে সুবন্ধু। যুদ্ধে আমরা হেরে গেছি, আমি পলাতক। তবু তবু তুমি আমার পিছু কেন করছো? কেন করছি সে কথা কি তুমি বুঝতে পারছো না? না। আলেকজান্ডারকে তুমি যে ভারতের পথ দেখিয়ে এনেছিলে, এটা তুমি অস্বীকার করতে পারো? আমি ছিলাম গ্রিক সম্রাটের সেনাপতি। প্রভুর আদেশ পালন করতে আমি বাধ্য। প্রভুর আদেশে তাহলে তুমি মাতৃ হত্যা করতে পারো? মহারাজা চন্দ্রগুপ্ত চান গ্রিক শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করতে। পাছে মহারাজা পুরুষ সাহায্য পেয়ে তিনি অজেয় হয়ে ওঠেন, সেই ভয়ে তুমি গ্রিক সেনাপতিকে নিয়ে আবার স্বদেশের বিরুদ্ধে তরবারি তুলেছিলে। যুদ্ধে আজ মহারাজা চন্দ্রগুপ্তের জয় হয়েছে। তোমাদের 50,000 সৈন্যের মধ্যে 35,000 সৈন্য শুয়ে আছে কুরুক্ষেত্রে রক্তশয্যায়। তাই তুমি আবার ফিরে চলেছ নিজের মূল্যকে। আবার সৈন্য সংগ্রহ করে আলেকজান্ডারের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে চাও, তাই তো? একজন সাধারণ সৈনিকের সঙ্গে আমি কথা কাটাকাটি করতে চাই না। পথ ছাড়ো। পথ ছাড়বো বলে তোমার পথ আগলাইনি শশীগুপ্ত। তুমি হচ্ছ ভারতের আসল শত্রু। তোমাকে আজ আমি হত্যা করব। তুমি তুমি আমাকে খুন করবে? আমার কাছেও কিন্তু অস্ত্র আছে। সে তো ভালো কথা। সম্মুখ যুদ্ধে আমি তোমাকে বধ করব। অস্ত্র ধরো, অস্ত্র ধরো। এই আমি তোমাকে আক্রমণ করলুম। মুক্ত তরবারি তুলে সুবন্ধু বাঘের মতো শশীগুপ্তের দিকে ঝাঁপিয়ে পড়ল। শশীগুপ্ত এমন ক্ষিপ্ত হস্তে তরবারি খেলিয়ে তাকে প্রতি আক্রমণ করলেন
যে সুবন্ধুর বুঝতে বিলম্ব হলো না, তাকে লড়তে হবে এক পাকা খেলোয়াড়ের সঙ্গে। সে সাবধান হলো। মিনিট 5 ধরে এই লড়াই চলল। যুদ্ধের শেষ ফল কি হতো তা বলা যায় না, কিন্তু এমন সময় একটা অদ্ভুত অঘটন ঘটল। একবার সুবন্ধুর আকস্মিক আক্রমণ এড়াবার জন্য শশীগুপ্ত এক লাফে পিছিয়ে তার ঘোড়ার দেহের ওপর গিয়ে পড়লেন। ঘোড়াটা মরেনি, তখনও মৃত্যু যন্ত্রণায় প্রবল বেগে 4 ছুঁড়ে ছটফট করছিল। তার এক লাথিতে শশীগুপ্তের দেহ ছিটকে গিয়ে পড়ল 6-7 হাত তফাতে। সুবন্ধু হতভম্বের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু শশীগুপ্তের দেহ নিষ্পন্দ হয়ে পড়ে রইল দেখে সে পায়ে পায়ে এগিয়ে গেল। সবিস্ময়ে দেখল অশ্বের পায়ের আঘাতে শশীগুপ্তের খুলি ফেটে হু হু করে রক্ত বেরোচ্ছে। দেহ প্রাণহীন। শশীগুপ্ত, তোমার আত্মা যদি এখানে হাজির থাকে তাহলে শুনে রাখো, তুমি দেশদ্রোহী কাপুরুষ। তোমার কপালে বীরের মৃত্যু লেখা নেই। মানুষ হয়েও তুমি পশুর মতো জীবনযাপন করতে, তাই মরলেও আজ পশুর পদাঘাতে, আর আজ রাত্রে তোমার দেহেরও সৎকার করবে বনের হিংস্র পশুরা এসে। চমৎকার। এই সময় অরণ্যের সান্ধ্য অন্ধকার ভেদ করে বহু দূর থেকে ভেসে এলো মৌর্য শিবিরের উৎসব কোলাহল। সেই উৎসবে যোগ দেবার জন্য সুবন্ধু তাড়াতাড়ি ঘোড়ার পিঠে উঠে ঘোড়া চালিয়ে দিল। এতক্ষণ আপনি শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক কাহিনী পঞ্চনদের তীরে, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।